তো সুতরাং উনি এটা দেখবেন যে এটা কতটুকু জাস্টিফাই বাংলাদেশে, মানে এই আলোচনাটা এখন থাক, এটা একটু নাজুক আলোচনা। আমি এখন যে জায়গাটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই প্রফেশন আমাদের 12,500 মানুষ, আমরা এটার প্রতিনিধি, অ্যাম্বাসেডর, প্রত্যেকের দায়িত্ব আছে এটাকে ফোকাস করা। আমি অবাক হইলাম এখানে বসে এই কারণে যে আমি রাজধানী ঢাকার ধানমন্ডিতে প্রোগ্রাম করছি, আর আমি যে কথাগুলো বলছি এগুলো আমি খুব প্রান্তিক জায়গায় গেলে বলি। একেবারে মফস্বলে রাতের অন্ধকারে 10 জন ডেন্টিস্ট আমাকে দিনাজপুরে ডাকছে, আমি গেছি, ওখানে আমি বলি যে আমার এখানে এটা বলতে হবে, এইটা আমার কাছে খুব কষ্ট। যে গ্রাসরুট কথাগুলো বললাম, এই কথাগুলো এই ঢাকা শহরে, এই রাজধানীতে, ধানমন্ডির মতো জায়গায় আমার বিডিএস গ্রাজুয়েট যারা ঢাকা ডেন্টাল কলেজ থেকে, মিন্ডি থেকে বা এই যেরকম প্রতিষ্ঠান থেকে, ঢাকা শহর থেকে বেরিয়ে আসে, এবং তোমরা যারা এখানে আসো তাদের প্রত্যেকেই আমি কোনো না কোনোভাবে সম্পৃক্ত। গত 5-7 বছর ধরে আমি প্রত্যেকের সাথে কথা বলেছি এবং বলি, আমি না, আমাদের সোসাইটি বলে, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অ্যাক্টিভিটি প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো সেই জায়গায় এখন পর্যন্ত উপলব্ধির জায়গাটা যদি আমরা ক্যাচ করতে না পারি, তাহলে এই প্রফেশন আগাবে না, তাহলে বৃথায় এই কষ্ট হচ্ছে, এটা হবে না। যেটা করা দরকার সেটা হলো সর্বশেষ যেটা করেছি, যে ভিডিওস নয় তো ডেন্টিস্ট নয়, আমরা একটা পোস্টার করেছি এবং এই পোস্টারটা আমি সারা বাংলাদেশে চেয়েছি। একজন আমার কাছে হ্যালো করলে আমি তার ঠিকানা নিয়ে তার কাছে 100 পাঠিয়েছি, মানে যে আমাকে একটা হ্যালো করে, স্যার আমার এটা দরকার, তুমি তোমার ঠিকানাটা দাও, বসে আমি 100 পাঠিয়েছি, সারা বাংলাদেশে পাঠিয়েছি। আমার কাছে এখনো লক্ষ পোস্টার আছে, 1 লক্ষ পোস্টার আমি বলেছি। শুধু তাই না, যেদিন এই পোস্টার ফোকাস করেছি সেদিন কিন্তু এই পোস্টার উদ্বোধন হয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী, আরেকজন মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং আমার 4 জন প্রফেশনাল জাতীয় চিকিৎসক নেতা, ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, তারপরে ডক্টর এহতেশামুল চৌধুরী দুলাল, বিএমএ প্রেসিডেন্ট সেক্রেটারি, হাবিবি মিল্লাত মুন্না এমপি, মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, তাদের প্রত্যেকের হাত ধরে পোস্টারটা তোমরা দেখেছো, ওনারা এটা উন্মোচন করেছেন এবং এই পোস্টারটি সারা বাংলাদেশে পাঠিয়েছি। তোমাদের বলেছি যে এটা যে যেখানে পারো লাগা, যত লাগবে দেব, মানুষের মাথায় ঢুকতে হবে। আচ্ছা, পোস্টার লাগালো, পোস্টার ছিঁড়ে ফেললো, যেখানে লাগায় ওখানে আবার টেকনোলজিস্টরা বা কুয়াকরা বা অন্যরা বা মানুষ একটাও পোস্টার ছিল। পোস্টার কিন্তু মানে শত্রুপক্ষ ছিল না, মানুষের টানার সময় ওই একটু টেনে দিয়ে যায়, এটা এক ধরনের আজকে মানে, এবং টানে কোন জায়গায়, মুখের ওখানে টানে, এটা যারই হোক যেটাই হোক, আমি ওটাকে খুব বড়ভাবে দেখছি না। আমি যেটা মনে করি সেটা হলো, প্রাথমিক কাজ হলো ওই পোস্টারটা বাধাই করে তুমি তোমার চেম্বারে তুলে আনো। এটার সুবিধা অনেকগুলো। একটা হচ্ছে যে রুগী যখন আসে তখন দেখে, রুগীর সাথে যখন অ্যাটেন্ডেন্ট আসে তখন দেখে, তোমার চেম্বারে রুগী অ্যাটেন্ডেন্টের বাইরে এমনিতেও কোনো লোক আসে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে চেম্বারে লোকজন আসে, আড্ডা মারে, কথা বলে, ওরা দেখে। আর বড় বাবুটা যে এটা তো ছেড়ার সুযোগ নেই, এটা আমার এখানে আছে। বড় লাভ যেটা, সেটা হচ্ছে যে একটা রুগী তোমার ওখানে যখন ঢুকে, সে বুঝেছে আমি ঠিক জায়গায় আসি। তুমি কাজ কতটুকু পারো, কম বেশি, দক্ষতা অদক্ষতা সেটা পরের কথা, কিন্তু বুঝে যে আমি বিডিএস এর কাছে আসছি, এই যে বিডি, তখনই তার সাইকোলজিতে অ্যাটাক করবে যে আমার তো বিডি, তোমার কাছে না গেলেও আরেক বিডিএস এর কাছে যাবে। অন্য জায়গায় যখন এটা দেখবে না, তখন তার মনের অজান্তে সে কোশ্চেন করবে, ভাই আমি বিডিএস। যদি সে বলে মিথ্যা কথাও বলে, তাহলে তার মনে কোশ্চেন হবে যে তাহলে লেখে নাই কেন, ওটা লাগায় নাই। সুতরাং প্রচারটা এভাবেই হবে। Rome was not built in a day. এই দেশে ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়েছিল বহু আগে। এখন আর ফ্যামিলি প্ল্যানিং এর বিজ্ঞাপন নাই। আমাদের ছোটবেলায় কত বিজ্ঞাপন, এখন খুব কম। মানে তখন টেলিভিশন খুললেই খালি এটার বিজ্ঞাপন ছিল, পোস্টারে পোস্টারে সারা দেশ ছাড়াও। আমাদের ছোটবেলায় এটা, এই যে তুমি জাতিসংঘের
ওই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, ওদের মাধ্যমে এসেছে, ওদের পয়সায় প্রচার হয়েছে। তো কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ লেগেছে যে এটা সফল জায়গা আসতে। এখন আর কাউকে বলতে হয় না, এখন মানে অটো হয়ে গেছে, আরো কম, মানে এইরকম। তো সুতরাং প্রচার প্রসারের একটা ফল অনেক দিন পরে পাওয়া যাবে। ধর্ম প্রচারের জন্য যারা আসে তারাও কিন্তু একদিনে এই দেশে ধর্ম কায়েম করতে পারে না। বহু ঘটনা, দুর্ঘটনা। আমি সেদিন সিলেট গিয়েছিলাম, তো সিলেটে আমি কিন্তু হযরত শাহজালালের মাজার, আমি যে কোনো জায়গায় গেলেই আমি মাজার থাকলে জিয়ারতে যাই। এর বাইরে আমি ওখানে সিলেটে শাহজালাল রহমতুল্লাহর মাজার, শাহপরান রহমতুল্লাহর মাজার। এরপরে আমাকে একজন বলল যে এখানে আরেকজন আছেন বুরহান, হযরত বুরহান উদ্দিনের মাজার। তাই আমি বলছি এটা তো আমি কখনো, এতবার সিলেট আসলাম, আমি অন্তত 30 থেকে 40 বার সিলেট গেছি। তো এই সাংগঠনিক কাজে আমি তো কোনো কিছু না, আমি গেলাম। তো ওটার কাহিনী শুনে আমি করলাম যে এই ধর্ম প্রচারের জন্য এর পেছনে কত সময়, কত ত্যাগ, কত প্রতীক্ষা। ওইটা হলো কি, উনি জানো বোধহয় বুরহানুদ্দিনের কাহিনী জানো? বুরহানুদ্দিন হলো সিলেটের প্রথম মুসলিম। যখন ইসলামের দাওয়াত আসলো সেটা কবুল করলো, কিন্তু সে ছিল নিঃসন্তান। সে আল্লাহর কাছে একটা সন্তান চাইলো, সেই বৃদ্ধ বয়সে তার সন্তান হলো। আচ্ছা, সন্তানের সময় সে মানত করলো যে আমি এটা গরু মানতি দিলাম। তো গরুটা জবাই করলো। জবাই করার পরে এখন খাওয়ার, গরু তো তৎকালীন সমাজ তো হিন্দু সমাজ, ওখানে গরু খাওয়ার মানুষ নাই, সুতরাং ফেলে রাখছে। ওইটার কাকে খেয়েছে, ওইটাই মানে যেভাবে পারলো ফেলে রাখছে। তো কাকে এক টুকরা মাংস নিয়ে উঠলো, সেখানে তোমার তখনকার যে রাজা, সম্ভবত কি নাম, গৌরাঙ্গ বা গোবিন্দ, হ্যাঁ এরকম নাম। তো ওই মানে ওনার যে প্রাসাদের ওখানে নিয়ে ফেললো। উনি এটা দেখলেন যে এটা তো গরু মাংস। তখন ওনার মনে হলো আশেপাশে নিশ্চয়ই কেউ গরু জবাই করেছে। তো খোঁজ পড়লো, পড়ে দেয়া বুরহানুদ্দিনকে পাইলো, যে হাত দিয়ে জবাই করছে সেই হাত কেটে ফেললো। তারপরে যে বাচ্চার জন্য হলো, যেভাবে গরু পিস করা হয়েছে সেভাবে বাচ্চাটাকে পিস করা হলো। তো বাচ্চাটাকে সে ওখানে কবর দিল। কবর দেওয়ার পরে সেইখান থেকে দুঃখে চলে গেল দিল্লি, যেখানে নিজামুদ্দিন আউলিয়ার সেখানে হযরত শাহজালাল ছিলেন, শাহপরান ছিলেন। সেই জায়গা থেকে 360 আউলিয়া এই দেশে পাঠাইলো। ওই ভাগিনা শাহপরান সহ বুরহানুদ্দিনও আসলো এবং ধর্ম প্রচার করলো। একটা ধর্মের কথা বললো, আমি এখানে কমুনার কথা বলার জন্য এটা বলি নাই। এটা এখানে আমাদের হিন্দু মুসলিম সবাই আছে, আমরা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করি। আমি বুঝাইতে চাচ্ছি যে একটা ধর্ম প্রচার করতে গেলে কি পরিমাণ ডেডিকেশন লাগে, মানে প্রচারেরও সময় লাগে এবং অনেক ধরনের অনুষঙ্গ আছে। তো সেই জায়গায় আমাদের এই প্রচারটা আজকে বললাম, তোমার কাছে মনে হলো ধরুন আমি এটা লাগাইছি, এটা কি মানুষ কি বুঝে কয়দিনে হবে? আমার 12,500 ডেন্টিস্ট যদি তার চেম্বারে এটা লাগায়, প্রতিদিন যে পরিমাণ মানুষের তার সাথে ইন্টারাকশন হয়, তারা যদি এটা দেখে, তাহলে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর। আমার এখানে কোয়াক্ত প্র্যাকটিস করে আজকে 50 বছর, আরো বেশি। তো তাইলে আমার তো অতি দ্রুত আমি এটার একটা রেজাল্ট পাবো। তাইলে আমি নিজে বাধাই করেছি, আমার ওখানে রেখেছি। আমি জানি না যে আমি যেসব জায়গায় পোস্টার পাঠিয়েছি সব জায়গায় এটা করেছে কিনা, তবে কিছু কিছু জায়গায় ভালো সিদ্ধান্ত নিয়েছে। যেমন দিনাজপুরের ওরা 30 জন ডেন্টিস্ট আছে দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলা কমিটিকে যখন পাঠিয়েছি, ওরা 30টা নিজেরা বাধাই করেছে। জেলা কমিটি বাধাই করে 30 জনের চেম্বারে, কেউ আংশিক করে লাগাবে না বা বাধাইয়ের অভাবে বাধাচ্ছি বললেই কিন্তু 6 মাস কাটাই দেবে, হয় না? তো সেই কারণে ওরা বাধাই করে চেম্বারগুলোতে দিয়ে দিছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। এবং এরকম ভাবে তোমরা যদি প্রত্যেকের জায়গায় বাধাই করে রাখো, এটা স্লো হলেও বাট এটার রেজাল্ট অনেক সুদূর প্রসারী। প্রথম কথা হলো যে লোগোর কথা তুমি বলেছো, লোগো তো আর লাগছে না।
লোগো তো লাগছে না, লোগো তো ছোট জিনিস, একটা পোস্টারই আছে, যে পোস্টারটা তোমার কাছে আছে আর ওয়াকের কাছে থাকবে না, তোমাকে পার্থক্য করলো। তো এটা একটা, আমি মনে করি যে আমাদের এই সচেতনতার জায়গাটায় কাজ করতে হবে, এবং আমরা নিজেরা যদি কিছু কাজ না করি তাহলে তো অটোমেটিক মুখের কথায় বা একার যুদ্ধে 10 জনের যুদ্ধে এটা কাজ হবে। প্রত্যেকে এটা দায়িত্ব মনে করতে হবে, এবং এইটা ডেন্টিস্ট্রি সম্মান বাড়লে নিজের একটা তো সময় ছিল, আমি যখন 7 বছর আগের কথা বলি, 10 বছর আগের কথা বলি, বিডিএস পাস করে নিজে ডেন্টিস্ট্রির কথা তো বলতো না, খুবই তোমার কি বলে শাই ফিল করতো, ডাক্তার কিসের ডাক্তার, তারপরে যা বলতো তাতে একবারে ডেন্টিস্ট বললে সমস্যা কোথায়, এটা কোনো এখন বলে কারণ এখন আমাদের ছেলেদের মেন্টালিটি বেড়েছে, সাহস এসেছে, পারিপার্শ্বিকতা এসেছে, নিজেদের একটু ক্রেডেন্সিয়াল বেড়েছে, আমরা এখন বুক ফুলিয়ে বলতে পারি, এবং আস্তে আস্তে দেশ আগাচ্ছে, আমরা আগাচ্ছি, আমরা তো অনেকগুলো ডাইমেনশন তৈরি করেছি আমাদের প্রফেশনে, এবং এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আমরা যা করেছি আমাদের উত্তরসূরিরা আরো ভালো করবে যদি যোগ্য উত্তরসূরি আমরা রেখে দিতে পারি, এবং যোগ্যভাবে তোমরা তৈরি হও, কারণ প্রফেশনের দায়িত্ব একদিন তোমাদের কাঁধেও আসবে। সুতরাং এই জায়গাগুলো ভেবে যদি করো, তাহলে কোয়াকের সাথে ফাইট করার, কোয়াকে তারা মারার অধিকার কিন্তু আমার নাই, কোয়াককে ফিজিক্যালি অ্যাসাল্টের অধিকার আমার নাই, কারণ আইন আমাকে সেই সুযোগ দেয় না। যাদের উপরে নাস্তা করেছে তাদেরকেও সচেতন করতে হবে, তারাও বুঝতে হবে। আমি এই জন্যই তোমাদের অনুরোধ করছি, কোয়াক বিষয়টা মাথায় থাকা ভালো, কিন্তু খুব সন্তর্পণে দায়িত্বশীলতার সাথে যদি আমরা কাজ করি তাহলে এটা কোনো বিষয় না। একটা কোয়াক অ্যানাটমি জানে না ঠিক মতো, সাইন্টিফিক ট্রিটমেন্ট দিতে জানে না ঠিক মতো, তাহলে আজকে না হয় সে চিকিৎসা নিয়ে বোঝবাজি করে করলো, কিন্তু আলটিমেটলি তো সে রোগীকে সন্তুষ্ট করতে পারবে না। আজকে যেটা সে অসমাপ্ত, তার কাছে যেটা কাজ, সেটা তো আমাদের কাছে নিশ্চয়ই আনসাইন্টিফিক, কারণ সে তো এটার সাইন্টিফিক ট্রিটমেন্ট জানে না। তো এইটার যেমন একটা উৎকান্ত, তুমি খালি প্রথম দিন যদি বাল্ব উজ্জ্বল করে তুমি বাল্ব এক্সট্রাপোলেট করে ছেড়ে দাও, তাহলে তো 2-3 বছর ব্যথা থাকবে, এটা তো নর্মাল কথা। যে এরপরে যদি তুমি সঠিক সিলটা না করো, সিল করলে তো আজীবনের জন্য ভালো, যদি না করো 3 বছর পরে তো এটা আস্তে আস্তে কমপ্লিকেশন তৈরি করবে। 3 বছর, 4 বছর, 5 বছর পরে যখন লেশন হবে, যখন এখান থেকে আস্তে আস্তে ইনফেকশন বাড়বে, তখন তো সে বুঝবে যে আমি কি চিকিৎসা দিয়েছিলাম। তাহলে অন্তত সেই সময় পর্যন্ত তোমার ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তারা যে কোয়া কি চিকিৎসা করছে, এটার ফল যে খারাপ, আমি তো মিডিয়াতে স্ট্রেট বলি যে মুখের ক্যান্সারে জন্য দায়ী ওরা হচ্ছে এই আজকে তো আমাদের সাউথ এশিয়ায় ওরাল ক্যান্সারের প্রকোপ বেশি, বাংলাদেশে আরো বেশি, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ ওই 5 জন সুপারি জর্দা হ্যান এগুলোতে অভ্যস্ত। তারপরে সামান্য ক্ষত, যেটাকে আমরা আজকাল গুরুত্ব দিয়ে দেখি, কোয়াকটাই গুরুত্ব দেয় না। কোয়াকের কাছে কত রকমের বিদ্যা আছে, আমি কি লিখি, ও কি লেখে, মুখের ক্ষত থাকলে এটাকে অনুসরণ করে করে তারা লেখে। বাইজিস্টাইন কিন্তু লোকটা একটা জটিল আকার পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তো তাইলে সেই জায়গাটায় আমাদের তো আমরা নিশ্চিতভাবেই জানি, এটা মানুষকে বোঝাতে হবে। ওরা সস্তায় চিকিৎসা দেয় কিভাবে, ওরা সস্তায় চিকিৎসা দেয় ওই সস্তা জিনিস ব্যবহার করে পারে, তো সেই জন্য তারা দিতে পারে। ওই সস্তা জিনিসটার অনেক ধরনের কমপ্লিকেশন আছে, সেগুলো তো আমরা জানি বলে আমাদের আশ্বস্ত হওয়ার অনেক জায়গা আছে। তো সুতরাং এই কোয়াকের জায়গায় আমরা আমাদের লড়াইটা চলমান, দেশ আগাইলে আমরা যদি নিজেদের ইমপ্রুভ করি, আমাদের আইনি ব্যবস্থাটাও নিশ্চয়ই ইমপ্রুভ করবে, আদালতের রায়ও আমরা পাবো, আবার আমাদের সচেতনতাও বাড়বে। আমি নিশ্চিত যে অধৈর্য হওয়ার কিছু নাই। সেদিন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে, 30শে জুন বাজেট সেশনে পার্লামেন্টারিয়ানরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলেছে যে মাননীয় মন্ত্রী, দেশের লোকজন আবার বাইরে চিকিৎসার জন্য চলে যাচ্ছে। উনি সমাপনী বক্তৃতায় বলেছে যে আমাদের বাংলাদেশ যে সকল ধরনের চিকিৎসা দিতে সক্ষম, এটা আজকে প্রমাণিত। কেন প্রমাণিত? যে গত 2 বছর ধরে এই দেশের একটা মানুষও বিদেশ যেতে পারে নাই। এই সকল চিকিৎসা আমার দেশের হাসপাতালে হয়েছে, কোভিড নন কোভিড সব। তার মানে সকল মানুষের চিকিৎসা দিতে আমরা সক্ষম। কিন্তু এখন বিদেশ যারা যাচ্ছে, এদের
নেশাই হলো বিদেশে চিকিৎসা নেওয়া। এই দেশের কিছু মানুষ আছে যারা সর্দি কাশির জন্য আমেরিকা, ইউরোপ, ওই সিঙ্গাপুর, ব্যাংককে যায়। ডাক্তার দেখানো মানেই তাদের কাছে ওগুলা, তাদের পয়সার কসকসি হোক বা তাদের অন্য উদ্বুদ্ধতা হোক, ওই 2-4 জন, ওই 2-1% ওরা যাচ্ছে, তো ওদেরকে তো ঠেকাইতে পারবেন না। কেউ যদি বিদেশে যায় চিকিৎসাটা নেয়, আমি ঠেকাইতে পারবো। কিন্তু বিদেশ থেকে এসে আমাদের দেশেও চিকিৎসা নেয়, যেমন দাঁতের চিকিৎসা। মাননীয় মন্ত্রী বলেছেন, আমি ওইটা কোট করলাম। তাইলে আমি কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় বলতাম, MBBS এর থাকতো, ওখানে বলতাম যে আমাদের ডেন্টিস্ট্রি একমাত্র ডিসিপ্লিন, একমাত্র মেডিসিনের বহু ডিসিপ্লিন আছে মেডিকেল সায়েন্সে, আমাদের যে একমাত্র ডিসিপ্লিন যেটার জন্য বিদেশ যাইতে হয় না, বরঞ্চ বিদেশ থেকে এসে আমাদের কাছে চিকিৎসা নেয়। তখন অনেকে মুক্তি পিটিতে হাসতো যে আমি কি করি। কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আমি সগর্বে সরবভাবে বলি যে দেখেন, আপনারা এতদিনে সত্য স্টাবলিশড হয়েছে। এর মানে হলো আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিকিৎসা দিতে পারি, যার ফলে আমাদের বাইরে থেকে এসে যারা আসে তারা পয়সা কম বলে আসে, ভালো কথা, কিন্তু এটাও তারা জানে যে কোয়ালিটি সেম, মানের দিক থেকে সমান। কারণ আমরা যে চিকিৎসা দিই ওখানে যখন ডাক্তার দেখায় বলে যে ভালো করেছেন, কোয়ালিটি হয়েছে। তো সো দ্যাট আমাদের ডেন্টিস্ট্রি এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়েছে। আমাদের আশাবাদ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমরা যদি আমাদের মেন্টালি যদি আমরা নিজেদের ঠিক রাখতে পারি, ধৈর্য ধরতে পারি এবং দক্ষতা অর্জন করে চিকিৎসা দিতে পারি, ডেফিনেটলি যে আমাদের আর অন্য কিছু নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। এবং সেজন্য আমি অনুরোধ করবো যে তোমরা ডেন্টাল সোসাইটির এই পোস্টার বাধাই করে চেম্বারে রাখবে। এনি প্রোগ্রাম, ছোট বড় মাঝারি, অন্তত ফিস্টুন ঝুলায় রাখবে যে বিডিএস না তো ডেন্টিস্ট না। এটা সবাই মধ্যে ঢোকার জন্য। এখানে এটা থাকলে তো হোটেলের লোকটাও দেখলো যে এখানে একটা জিনিস দিচ্ছে বিডিএস না তো ডেন্টিস্ট না। তো প্রচার তো এইভাবেই হবে। এবং আমি মনে হয় যে তোমাদের প্রশ্নের যে প্রশ্নগুলো এসেছে তোমাদের বক্তব্যে আমি কিছুটা হলেও কভার করতে পেরেছি। তো আমার অনুরোধ থাকবে যে দায়িত্ব কারো উপরে ছেড়ে দিয়ে নিজে ভালো থাকার কোনো সুযোগ নেই। সময়টা খুব কঠিন, খুব স্ট্রং, খুব স্ট্রং। কারণ হচ্ছে তুমি আজকে জানো দিনে যদি 5,000 টাকা ইনকাম করো, তোমাকে যদি আমি কালকে 10টা টাকা চাই, তুমি বলবা আমি সারা জীবন পড়াশোনা করেছি, বিএমডিসি আমাকে রেজিস্ট্রেশন দিয়েছে, তো আমি কেন স্যারকে 10 টাকা দিতে যাব? আমি তো আমার তো জেনুইন বৈধ। আর ওদেরকে যদি কেউ 2,500 টাকা চায়, ও বলবো যে দিলাম 2,500, কারণ বাকি 2,500 তো আমার লাভ, আমি আগামী দিন আরো 5,000 নিশ্চয়তা আছে, তারটা পুরোটা অবৈধ। সেই ক্ষেত্রে সে যদি ওটার বাদ ডেলি দিতে যায়, 5,000 জায়গায় 2,500 চায় দিয়ে দেবে, আমি নিশ্চিত। এটা যে মামলায় আমরা 2 লক্ষ টাকা খরচ করেছি, জয় এনেছি, সেখানে ওরা 73 লক্ষ টাকা হাইকোর্টে 2017 সালে খরচ করেছে, 73 লক্ষ টাকা। আর আমরা খরচ করেছি 2 লক্ষ টাকা। কারণ আমাদের এই যে এখন উনি অ্যাটর্নি জেনারেল, বলা ঠিক না, মানে সব মিলিয়ে। তো আমাদের তো বৈধতা আছে বলে আমাদের টাকাও কম না, লিগ্যাল, কিন্তু ওর তো সব অবৈধ। তো সেই কারণে ওই যে ওরা টাকা ছাড়তে, টাকা বড় শক্তি এই দেশে, মানে অনেক কিছুই টাকার বিনিময়ে করা যায়, এটা আমাদের কাছে দৃশ্য না। সো দ্যাট এরা শক্তিশালী সেই কারণে। কারণ ওর যদি আজকে পুরো 5,000 দিয়েও যদি চলে, আগামী দিনের বৈধতা পায়, আগামী মাসের বৈধতা পায়, সেটার জন্য সে করবে। কিন্তু তোমার কাছে চাইলে তুমি বলবে যে স্যার বড় বড় কথা বললো, কিন্তু কালকে আমার কাছে টাকা চাই না, এটা কেন চাই না? এটা হচ্ছে বাস্তবতা। মানে আমি এটা জাস্ট ইয়ের জন্য বললাম, তোমার দেওয়ার দরকার নাই তো, তুমি তো আসলে লিগ্যাল। তোমাকে গভর্নমেন্ট 100 টাকা চাইলে তো তুমি বলো স্যার এটা কেন চাইছে, বলো না? যখন গভর্নমেন্ট 100 টাকা চায় তখনও জানার চেষ্টা করো যে এইটা আসলে আমার দিতে হবে কিনা। যদি বলি দাও, দাও। পরিবেশের চিঠি কি লিখছে, এইটা, আচ্ছা ঠিক আছে কথা বলতেছি। শ্রম মন্ত্রণালয় কি চিঠি দিছে, এইটা, আচ্ছা ঠিক আছে কথা বলতেছি। ওয়েস্ট ম্যানেজমেন্ট কি বলছে, আচ্ছা কথা বলতেছি। তারপরে কি বলে ডিজি অফিস কি বলছে, লাইসেন্স লাগবে, কথা বলতেছি, যাচ্ছি বা আসতেছি। এই কাজগুলো আমাদের ধরে নিলাম সংগঠনের কাজ, প্রফেশনাল কাজ, এটা তুমি একা পারবে না, তোমার দায়িত্বশীলতার জায়গায় আমরা আছি। কিন্তু
কিছু দায়িত্ব নিজেদের নিতে হবে, এবং সেটা হলো তোমরা মনে করো যে একটা আইকনিক ভাবে এই জায়গাগুলো নিজেরা যদি বলতে থাকবা, রুগী আসলেই বলবা, কথা বলো রুগীর সাথে, ডেন্টিস্টের মতো কথা রুগীর সাথে আর কারো বলতে হয় না। আমরা অনেক কিছু রুট ক্যানাল কয় সিটিং এ করবো, সংক্ষেপ করলে কেন সংক্ষেপ করছি, বাড়তি সিটিং হলে কেন বাড়তি সিটিং দিচ্ছি, সব রুগী জানতে চায়। মানে রুগী 2-4টা রুট ক্যানাল নিজের করলে তারপরে সে নিজে ডাক্তারই মনে করে, মানে এরকম অবস্থা। তো যে লোকটা তোমার 5 বছর দেখতেছে এ তো নিজে ডাক্তার মনে করার, মানে সে মনে করে যে একটা সময় বোধহয় সিস্টেমই মনে করে স্যার এটা বোধহয় ঠিক মতো করে না, আমি এলে বোধহয় ভালো করতে পারি, মানে এরকম ইন্টেন্সিভ থাকে। আমি প্রায় সে আমার অ্যাসিস্ট্যান্টের ধমকাই যাই, বেটা তুই আবার করতে গিয়ে মানে পারলে রুগীর সামনে স্যালাড দিতে হবে, মানে আমার খবরদার এগুলো, মানে দেখো তার মানে এরকম অবস্থা। সো দেখ, হ্যাঁ সো দেখ আমাদের দুর্ভাগ্য আর কি এটা, যে মানে যাই হোক আমি কিন্তু হতাশ না, আমি সবসময় প্রাগমেটিক ভাবে আগাইতে চাই, অপটিমিস্টিক। আমি মনে করি আমাদের সামনে দরজা খোলা, আমাদের হয়তো সব সেক্টর সমানভাবে ডেভেলপ করছে না, সরকারি সেক্টর একরকম, বেসরকারি সেক্টর একরকম। বেসরকারি সেক্টরে তো আমরা এটা এখন পর্যন্ত একটা ভালো কলেজ, ভালো শিক্ষক, শিক্ষকের ভালো বেতন, শিক্ষকের চাকরির স্থায়িত্ব, শিক্ষকের সম্মান, এগুলোই নিশ্চিত করতে পারি না, এগুলোই নিশ্চিত করতে পারি না। বছরের পর বছর আমরা বললে ওরা শুনে না, আবার অনেক সময় বলিও না, মানে নানা ধরনের ক্যারিকেচার, এটা একটা আছে। তারপরে আবার এই যে করোনায় শিক্ষক বেতন পাবে না, কিন্তু ছাত্রের বেতন দিতে হবে, ছাত্রের বেতন দেওয়া লাগবে, কিন্তু শিক্ষক কিন্তু করোনায় বেতন পায় না, ও পড়ে নাই ওর দিতে হবে, কিন্তু যে পড়াইতে পারে না ওই সময় তো জীবন বাঁচিয়ে গেছে, ওর খাইতে হয় না, চলতে হয় না, এটা তো চাকরি না, এই জায়গাটা সম্মান থাকতে হবে না, সেটা না। এই সমস্যাগুলো আছে আছে এবং এর মধ্যে আমরা আসার কথা হচ্ছে এটা যে বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ এতদিন চলছে, এটা নীতিমালা, যার ফলে ওই যে ইন্সপেকশনে যারা যায় তারাও মানে যেন তেন ভাবে সেরে আসে, অথবা প্রতিষ্ঠানগুলো যেন তেন ভাবে সেরে ফেলতে পারে। কিন্তু এখন আর তোমরা জানো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন গেছে, পাস হচ্ছে বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ অ্যাক্ট আইন। সুতরাং আমার ছাড় দেওয়ার কিছু নাই, আমার বোঝানোর কিছু নাই, আইনের মধ্যে যেটা আছে, আইনের বাইরে কি আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই আইনের অপেক্ষায় আছি, তাতে হয়তো আমাদের অন্তত ডেন্টাল প্রফেশনে যে খারাপ অবস্থা প্রাইভেট সেক্টরে, সেই জায়গাটা থেকে আমরা একটু নিজেদের তুলে আনতে পারবো, এটা যদি হয়। আর গভর্নমেন্ট সেক্টরে তো আমরা গত 5-7 বছরে প্রচন্ড ডেভেলপ করেছি, প্রচন্ড, মানে এটা বলা যায় যে আমার 1296 স্ট্যান্ড টোটাল গভর্নমেন্ট, এর মধ্যে 696 আমরা করেছি গত 5 বছরে, আর বাকি 600 হয়েছে গত 57 বছর। তো সেই জায়গা থেকে, সেটা ছাড়াও আমরা এই যে প্রত্যেকটা বিসিএসে আমরা ট্রাই করছি যে কিভাবে ইয়ে করা যায়। তারপরে উপজেলা পর্যায়ে আমরা এই যে জুনিয়র কনসালটেন্ট, সেটাও 488টা, এই 488টা পোস্ট জুনিয়র কনসালটেন্ট হওয়া মানে 488টা পোস্ট খালি হওয়া ডেন্টাল সার্জন, 488, নট এ ম্যাটার অফ জব। তো সুতরাং এই বিষয়গুলো আছে, আরো পোস্টিশনের প্রপোজাল আছে। আমার ঢাকা ডেন্টাল কলেজের মিটিং করেছি পরশু, জনপ্রশাসনে ইউনিটগুলোর আরেক দফা প্রপোজাল আছে। তারপরে যারা খুব নবীন ডাক্তার, যারা অন্তত 32 বছর পর্যন্ত বাকি যে সময় আছে যাদের, তাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে ট্রাই করার ভালো সুযোগ আছে। আর আমার এখানে এমন প্রিলিমিনারি পাস করতে পারলে বাকিটা আর আটকায় না, রিটেনে খুব বেশি কেউ ফেল করে না। আর রিটেনে ফেল না করলে বাইবাতে যেহেতু আমাদের সুযোগ আছে, আমরা একটু চেষ্টা করি যে সবাই যাতে প্রোভাইড হয়। এরকম যেমন 50টা সিট ডাকলে যদি দেখা যায় 60 জন তৈরি হয়ে গেছে, আর 10টা সম্পূরক প্রস্তাব আমরা দিই। তো সুতরাং এই ক্ষেত্রে একটা ভালো সুযোগ আমাদের তৈরি করতে পেরেছি, প্রাইভেটটাও ইনশাল্লাহ হবে। আর প্র্যাকটিসে আমরা যদি কোয়াকদের আন্ডারমাইন করতে পারি, আমরা যদি এটাকে আইন অনুযায়ী ট্যাকেল করতে পারি, তাহলে তো আমাদের প্রফেশনের ভবিষ্যৎ উজ্জ্বল। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, মানে তোমাদের সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আশা করি আবার দেখা হবে।
সবাই প্র্যাকটিস করো। যে কথাটা বলা হয়নি অথচ বলা উচিত, সেটা হলো যে আসলে কোয়াক আর তোমার মধ্যে ডিগ্রির পার্থক্য না, দক্ষতার পার্থক্য থাকছে। এটা হলো মূল বিষয়। কোয়াক যদি একটা পেশেন্টকে তার ব্যথা নিবারণ করতে পারে, আর তুমি যদি সেটা না পারো, তাহলে তোমার কাছে সে আসবে না, রোগী আসবে না। সেই ক্ষেত্রে এটা যেহেতু হাইটেক বিষয়, অত্যন্ত টেকনিক্যাল বিষয়, স্কিলনেসের বিষয়, সেটা মাথায় রাখতে হবে। রোগীকে যদি উপশম দেওয়া না যায় এবং কখন কোনটা করতে হবে এবং কিভাবে করতে হবে, রোগীর ম্যানেজমেন্টের বিষয়টা যদি দক্ষতা অর্জন করতে না পারো, তাহলেও কিন্তু তোমার কাছ থেকে রোগী হারিয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে অ্যাটিটিউড এবং বাকি পারিপার্শ্বিকতা দিয়ে ওই কোয়াক হয়তো ওই পেশেন্টটাকে কনভিন্স করে ফেলতে পারে। আমার দুঃখ লাগে এরকম, আমি বহু জনকে, বহু মানে উচ্চপদস্থ লোকজনকে যখন গল্প করি, কথা বলি, তখন বলে যে আমিও তো চিকিৎসা নিয়েছি, আমি এটা রুট ক্যানাল করেছি। কে করেছে? যে নামটা বলে তখন আমার চক্ষু চড়ক কাজ। বলে কি? হ্যাঁ, অনেক বড় বড়, এবার আল্লাহ মাফ করুক, আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমাদের এক মন্ত্রী মহোদয় আমাকে বলেছিল, এবং উনি কোয়াকে চিকিৎসা নিয়েছিলেন। তো এটা হচ্ছে সামহাউ কনভিন্স করেছে। তো সেটা কি মানে দক্ষতার জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। উনি আমাকে বলছে যে আমার একটা রুটকাল করেছে, আর ওরা কি করেছে, ওরা অমুক করেছে। তো তখন তো লাজ বাবা বলে না, কোনো সুবিধা তো হয়নি, বহু আগে থাকে থাকে। ওই কথাটা তো বললাম, ওই কথাটা বললাম, ওইটা তো তোমার ক্ষেত্রে, এটা তো তোমার ক্ষেত্রে মানে হাফ ডান, সিল ফুল হয় নাই, বা 3টা ক্যানেলের 2টা হয়েছে, একটা হয় নাই, তারপরে কোনো সমস্যা নাই। আমি 20 বছর আগে পেলাম মানে একেবারে হাফ ডান রুট ক্যানাল, বাট আমাদের গ্রাজুয়েট ডক্টর করেছে, কিন্তু রুগীর কোনো প্রবলেম নেই। তা আমি বললাম ওই কেরানীগঞ্জকে বললাম তোমার চেম্বার, কেরানীগঞ্জের রোগী, তাকে বলেছি কোনো প্রবলেম নেই, ওরা ক্যাব খুলে গেছে। তাই বললাম যে আমি তখন একবার মনে করেছি যে আমি এখন রুট ক্যানাল করে তারপরে করব। চিন্তা করলাম, আমি বললাম যে এক্সরেতেও কোনো রকমের কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি ধরলে বিপদ হতো। 20 বছর আছে, হয়তো আরো 20 বছর চলে যাবে। ওই ভদ্রলোক একজন ব্যবসায়ী, তার মেয়ে ডাক্তার, মেয়ের জামাই ডাক্তার, হালে আর কি, মানে ইন্টার্ন করছে। তো এরকম হয়, আমি ওটা বলছি না ম্যাজিক বা বিচ্ছিন্ন ঘটনা, সেটা তো অন্য জিনিস। কিন্তু মোটা দাগে আমরা যেটা বুঝি, জানি, তুমি সেটা নিশ্চয়ই বোঝার কথা যে জেনারেল প্র্যাকটিস ভিন্ন।